জীবনের সঙ্গে জড়িয়ে থাকা সুখ দুঃখ যেন এক বয়ে চলা নদীর মতো। নদী যেমন বয়ে যায় নুড়ি পাথর বালি নিয়ে, তেমনি জীবন বয়ে চলে সুখ দুঃখ বেদনা ভালোবাসা সব কিছু নিয়ে, যা কখনো হতাশ করে আবার কখনো আনন্দ দেয় জীবনকে। তবুও নদী যেমন থেমে থাকে না, জীবনও তেমন থেমে থাকে না। সেই রকম থেমে থাকেনি আমাদের নায়িকা সুরুচির জীবনও। ভালো মন্দের জীবন দোলায় দুলতে দুলতে সে এগিয়ে চলতে লাগলো। হোক না কণ্টকময় পথ, তবু তো বাঁচতে হবে, এই আশা বুকে নিয়ে। নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস ছাই। আজ শুনে নেব নবম পর্বে কি আছে। তাহলে চলুন শুনে নিই আজকের পর্বটি। নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি আজকের পর্ব। সদানন্দবাবু সেদিন সত্যি সত্যি গিরিবালার তাগাদায় কলকাতার টিকিট কিনে আনলেন। ভোর রাত্রে গাড়ি, বাড়িওয়ালার ভাড়া শেষ পর্যন্ত মিটিয়ে দেওয়া হলো। সন্ধেবেলায় গয়লাও এসে দুধের দাম নিয়ে গেল। রাত্রিবেলা ঘুম থেকে উঠে সবাই তৈরি হলেন। সদানন্দবাবু ভালো করে দেখলেন সুরুচিকে। সুরুচির চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। চক্রধরপুরে এসে পর্যন্ত সুরুচির স্বাস্থ্যটা যেন বেশি খারাপ হয়ে গেছে। সে এত রোগা হয়ে গেল কেন? সেই তো খোকাকে দেখাশোনা করছে। সুরুচি না থাকলে যে কে তাকে মানুষ করতো কে জানে। আবার সেই ট্রেনে ওঠা, আবার সেই ভিড়, সেই উৎকণ্ঠা। তা হোক, এইবার কলকাতা ছেড়ে আর নড়বেন না সদানন্দবাবু। কিছুই তো হলো না, অথচ শুধু এই জন্যই মৃন্ময়ীর স্বাস্থ্যটা খারাপ হয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত তিনি আর সহ্য করতেই পারেননি। সব রকমেই সর্বশান্ত হয়ে গেছেন তিনি। সিংজির কাছেও অনেকগুলো টাকা দেনা হয়ে গেছে। কলকাতায় গিয়ে আবার পূর্ণ উদ্যমে পরিশ্রম করতে হবে, তা না হলে কেমন করে চালাবেন এই সংসার? ট্রেনের কামরায় বসে সুরুচি বাইরের দিকে চেয়ে রইল। বাইরে পাতলা হয়ে আসছে অন্ধকার। আকাশের একটা তারা অন্য সকলের চেয়ে যেন বেশি উজ্জ্বল। ওইটি বুঝি শুকতারা। শুকতারাটা যেন ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলছে। মেয়ে কামরায় একজন বললে, ওগো ও বাছা, তোমার ছেলে যে ঠান্ডা লাগছে, ভালো করে ঢাকা দাও। অল্প ঠান্ডা পড়তে শুরু করেছে। সুরুচি খোকাকে ভালো করে ঢাকা দিলে চাদর দিয়ে। গিরিবালা পাশেই বসেছিলেন, বললেন, ওটা ওর ছেলে নয় গো, ওটা ওর ভাই। মহিলাটি বললেন, ছেলে নয়, ভাই? তা ছেলের মা কোথায়? গিরিবালা আর কিছুই বললেন না। সুরুচি বাইরের দিকে মুখ ফিরিয়ে বসে রইল। বেলা ক্রমে বেড়ে চলেছে। খড়গপুরের কাছে আসতেই টের পাওয়া গেল দুই পাশের গাছপালা ভেঙে পড়ে আছে। সদানন্দবাবু অবাক হয়ে গেলেন। কামরায় কয়েকজন বলতে লাগলো, এদিকে কয়েকদিন আগে নাকি ভীষণ ঝড় জল বন্যা হয়ে গেছে। ভীষণ ঝড় যে হয়ে গেছে তার প্রমাণ আরও পাওয়া গেল। লাইনের দুপাশে জল তখনও কমে গেছে, কিন্তু আশেপাশের গাছ একটাও সোজা হয়ে দাঁড়িয়ে নেই। ট্রেন আস্তে আস্তে চলছে। বেশ বোঝা গেল কয়েকদিন আগে মেদিনীপুরের এই দিকটা দিয়ে মৃত্যুর তাণ্ডব লীলা হয়ে গেছে। খানিক দূর আসতেই দেখা গেল বীভৎস দৃশ্য। লাইনের দুই পাশে মানুষ আর গরু ছাগলের মৃতদেহ ভেসে এসে ঠেকেছে। বাতাস বিষাক্ত হয়ে গেছে দুর্গন্ধে। সদানন্দবাবু চমকে উঠলেন। এসবের তো এতটুকু আভাস পাওয়া যায়নি চক্রধরপুরে। মানুষ দেবতায় মিলে এ কি শুরু করেছে? মৃন্ময়ীর মৃত্যু দিয়ে যে দুর্ভোগের সূচনা হলো, তার পরিণতি কি এই মহামারী মড়কে? মানুষের মৃত্যু বড় সস্তা হয়ে গেছে যেন। এমন করে চোখের সামনে এত বীভৎস মৃত্যু সদানন্দবাবু আগে কখনো দেখেননি। কলকাতার জন্য উদ্গ্রীব আগ্রহে উন্মুখ হয়ে রইলেন সদানন্দবাবু। সেখানে কি হয়েছে কে জানে। কলকাতায় যখন গাড়ি পৌঁছলো তখন 7 ঘন্টা লেট। কলকাতায় আবার লোক আসতে শুরু করেছে। সদানন্দবাবু সবজি বাগানের বাড়িতেই উঠে এলেন। একদিন গিরিবালার ভাসুরপো এসে গিরিবালাকে নিয়ে গেছে। সংসারে সুখ দুঃখের মধ্যে তার কত বছর কাটল, এখন থেকে মুক্তি দেওয়াই তো উচিত। সদানন্দবাবুও হাওড়া স্টেশনে গিয়েছিলেন।
ট্রেনে তুলে দিয়ে রাত্রিবেলা ফিরে এলেন। দরজায় কড়া নাড়তেই সুরুচি ভেতর থেকে জিজ্ঞেস করলে, কে? বাবা। সদানন্দবাবু বাড়িতে বেশিক্ষণ থাকেন না এখন। একলা সুরুচি সমস্ত দিন সংসারের কাজে ডুবে থাকে। সকাল থেকে সন্ধে পর্যন্ত খোকার কাজ কি আর কম? ঘড়ি ধরে দুধ খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো, তার উপর আবার রান্না, কাপড় কাচা, বাসন মাজা সব। চলতে ফিরতে কলেজের সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যায়। হঠাৎ যদি আবার সকলের সঙ্গে দেখা হয়ে যায়। সেই শ্রীলতা, তার বিয়ে হয়েছে কিনা কে জানে। তার অ্যাডোনিস, সুরুচিদের প্রিন্স, সবাই কি তেমনি আছে? যুদ্ধের পটভূমিকায় সব কিছুই যখন পরিবর্তন হয়েছে, তখন ওরাই কি আবার তেমনি থাকতে পারে নাকি? কেমন করে আবার সকলকে মুখ দেখাবে সুরুচি? তার সেই আগেকার রূপের জৌলুস যেন উবে গেছে। খোকা যখন ঘুমিয়ে ঘুমিয়ে মুখের মধ্যে আঙুল পুড়ে দিয়ে চষে, সুরুচি পাশে শুয়ে চেয়ে দেখে। সমস্ত মায়া মমতা যেন ওইভাবেই রূপ নিয়েছে। খোকার মধ্যে যেন চরম পরিণতি পেয়েছে তার অন্তরের ভালোবাসা। দত্তমশাই সেদিন সকালবেলা এসেছেন, মাসের পয়লা। ডাকলেন, মাস্টারমশাই, ও মাস্টারমশাই। সদানন্দবাবু গিয়ে নিজেই দরজাটা খুলে দিলেন। বললেন, আসুন দত্তমশাই। দত্তমশাই সকালবেলাতেই প্রাতঃভ্রমণ শেষ করে এসেছেন। তক্তপোষের ওপর বসে পড়লেন। সদানন্দবাবু বললেন, ভাড়াটা আজকে দিতে পারবো না দত্তমশাই, মাপ করতে হবে। দত্তমশাই বললেন, না না, তাতে কি, আমি কি আর ভাড়ার জন্য এসেছি? ছি ছি। সদানন্দবাবু বললেন, ভাড়াটা আজকে দিয়েই দিতুম, কিন্তু অনেক খরচ হয়ে গেল, ওই আমার দিদিকে আবার কাশি পাঠিয়ে দিলুম। দত্তমশাই বললেন, পাঠিয়ে দিলেন নাকি? তা ভালোই করেছেন, শেষ জীবনে ধর্মকর্ম ওসব না হলে চলে না। তা বাড়িতে আর কে রইল? ওই আমার মেয়ে সুরুচি আর ছেলেটা। দত্তমশাই অবাক হয়ে গেলেন। আপনার ছেলে? আপনার আবার ছেলে হলো কবে মাস্টারমশাই? আপনার তো এক মেয়ে জানতাম। কেমন যেন কুণ্ঠিত হয়ে পড়লেন সদানন্দবাবু। বললেন, ছেলে আমার নতুন হয়েছে, এই তো মাস 3-4 বয়স। সেই যে চক্রধরপুরে আমার স্ত্রীকে পাঠিয়েছিলাম, এই ছেলে হবার পরেই তো আমার স্ত্রী মারা গেলেন। তারপর খানিক থেমে বললেন, আপনাকে আর আসতে হবে না দত্তমশাই, 2-1 দিনের মধ্যেই আপনার ভাড়াটা আমি দিয়ে আসব। কিন্তু সুরুচির ভয় হলো, হয়তো বা বাবা কথা রাখতে পারবেন না। সেদিন সদানন্দবাবুকে সুরুচি বললে, বাবা, তুমি হিসেবটা আমাকেই রাখতে দিও। সদানন্দবাবু যেন কৃতার্থ হলেন। অনেক ভাবনা, অনেক কাজ তার বেড়ে গেছে, মৃন্ময়ীও নেই। তেমন কিছু সাহায্যও মৃন্ময়ী করতেন না, তবুও কেমন যেন একটা নির্ভর স্থল ছিলেন। এখন যেন একেবারে পঙ্গু হয়ে পড়েছেন, মানসিক পঙ্গুতা। উৎসাহ তো নেই, বরং চুপচাপ বসে বসে আকাশ পাতাল ভাবতে ভালো লাগে। তবু কাজ না করলে চলবে না, সিংজির দেনাগুলো শোধ না করলে আর চলে না। ছাত্ররা 2-1 ছাড়া কেউ এখনও ফিরে আসেনি। রাত জাগতেও আর পারেন না তেমন, নইলে সমস্ত রাত জেগে বই লেখা যেত। মাসে মাসে একটা করে বই লিখলেও মন্দ হয় না। সদানন্দবাবু বললেন, তুই যদি টাকা কড়ির হিসেবটা দেখিস তাহলে। বহুদিন আগে মৃন্ময়ীও প্রথম বধূ হয়ে এসে তার কাছ থেকে ক্যাশ বাক্সের চাবি নিয়েছিলেন নিজের হাতেই। সেদিনও নিশ্চিন্ত হয়েছিলেন তিনি। আজও যেন অনেকখানি হালকা বলে মনে হলো নিজেকে। কিন্তু হিসেব দেখে সুরুচি হতবুদ্ধি হয়ে গেল। দেনার অঙ্ক বেড়ে বেড়ে যেখানে পৌঁছেছে, সেখান থেকে নিচে নামানো অসম্ভব। সদানন্দবাবু বললেন, না না, ওতে ভয় পাস নে, ও আমি সব ঠিক করে নেব। আমার শরীরটাকে একটু সুস্থ হতে দে, তখন দেখবি সব ঠিক হয়ে গেছে। সেদিন অনেক রাত্রে ঘুম ভেঙে গিয়ে সুরুচি দেখে বাবার ঘর থেকে আলো আসছে। সুরুচি বাবার ঘরে গিয়ে দেখে মশারির মধ্যে বসে প্রূপ দেখছেন। সুরুচি যে ঘরে এসেছে তা তিনি টেরই পাননি। সুরুচি মশারির কাছে গিয়ে ডাকলে, বাবা। সদানন্দবাবু চমকে উঠলেন, বললেন, এই যে মা, এই পাতাটা শেষ করে শুয়ে পড়ছি। কটা বেজেছে তা জানো?
কটা? ভোর 4টে। এই সারা রাতটাই জাগলে, আবার সারাদিন ঘোরাঘুরি করবে। এই বলে সুরুচি নিজের ঘরে চলে এলো। খোকাকেও দুধ খাওয়াতে হবে। দুধের দামও বেড়েছে। টিনের দুধ আজকাল আর পাওয়া যায় না। অনেক কষ্টে অনেক ঘোরাঘুরি করে তবে নিয়ে আসেন সদানন্দবাবু। আর কতদিনে যে ভাত খেতে শিখবে খোকা, হাঁটতে শিখবে, কথা বলতে শিখবে, মানুষ হবে, কিন্তু ততদিন কেমন করে চলবে? বাবা সকালবেলা বেরিয়ে গেছেন, আবার ফিরবেন সেই রাত্রে। ঘণ্টা দুয়েক খোকাও এখনো ঘুমোবে। তাই দরজায় তালা দিয়ে সুরুচি রাস্তায় উদার আকাশের তলায় এসে দাঁড়ালো। সেই বহুদিন পর আবার যেন মুক্তি। সবজি বাগানের গলিটা কোনো রকমের পার হয়ে কাঠের পুলটা পার হলো। শরীরটা এখনো বেশ দুর্বল। বহুদিন রাস্তায় হাঁটার অভ্যেস ছিল না। পা দুটো যেন কেমন টলে উঠল। কোনো দিকে না চেয়ে সুরুচি সোজা চলতে লাগল। মালতী দিদির বাড়িটা রসা রোডের ঠিকানায়। নম্বরটা ঠিক মনে নেই, কিন্তু বাড়িটা দেখলে চিনতে পারবে। চলতে চলতে সুরুচির মনে হলো বহুদিন পর মালতীদের বাড়ি যাচ্ছে। বেশি দেরি করতে পারবে না। খোকাও জাগবার বেশি দেরি নেই। কিন্তু মালতীদির কাছে গিয়ে চাকরির জন্য উমেদারি করতে কেমন যেন লজ্জাও করছে তার। হাই স্কুলের হেডমিস্ট্রেস, সেক্রেটারির সঙ্গে খুব মাখামাখি ছিল মালতীদির। কয়েকজনকে চাকরিও করে দিয়েছিলেন তখন অবশ্য সুরুচি সুনজরে দেখত না মালতীদিকে। আর তাছাড়া স্কুলের মিস্টেসগিরি করা কোনোদিনই পছন্দ করেনি সুরুচি। কিন্তু এখন 40 টাকা মাইনের একটা চাকরি পেলেও নিজেকে যেন ধন্য বলে মনে হবে। অন্তত খোকার দুধের খরচ আর সুরুচির নিজের সামান্য খরচগুলো যদি চলে যায় তাই থেকে। মালতীদিদের সেই পাউরুটি রঙের বাসাটা ঠিক একই রকম আছে। বাপ হলো ওয়াল তুলে দিয়েছে। ওপরে জানালায় একটা শাড়ি ঝুলছে। সাহস করে কড়া নাড়লে সুরুচি। অনেকক্ষণ কড়া নাড়ার পর ভেতর থেকে দরজা খুলে যে লোকটি বেরিয়ে এলো তাকে সুরুচি আগে কখনো দেখেনি। ছোকরা মতো বয়স। সুরুচিকে দেখে সেও যেন অবাক হয়ে গেছে। জিজ্ঞেস করলে, কাকে চান আপনি? সুরুচি একটু সংকুচিত হয়ে পড়েছিল, কিন্তু তখনই নিজেকে সামলে নিয়ে বললে, মালতীদি থাকেন এখানে? মালতী সেন। লোকটি বললে, তিনি আগে এখানে থাকতেন বটে, কিন্তু বিয়ের পর এখন। বিয়ে? মালতীদি শেষ পর্যন্ত বিয়ে করলেন? যেন বিশ্বাসই করতে ইচ্ছে হলো না। অত বয়সে বিয়ে? তারপর সুরুচি জিজ্ঞেস করলে, আর চাকরি? চাকরি তিনি ছেড়ে দিয়েছেন। চাকরি ছেড়ে কোন এক মফস্বলে আছেন, ওই খুলনা কিংবা যশোর, ঠিক মনে পড়ছে না। ছোকরাটি বললে। সুরুচি ফিরে এলো। চাকরি হতো কি হতো না সেটা পরের কথা, কিন্তু মালতীদির বিয়ের খবরটা শুনে কেমন যেন অবাক লাগলো সুরুচির। সুরুচির মার বয়সী না হলেও বয়স হয়েছিল মালতীদির। কাটকাটা ব্লাউজ পরে এই সেদিন পর্যন্ত মালতীদিকে স্কুলে যেতে দেখেছে সবাই। দেখতে ভালো ছিলেন না, কিন্তু ভালো দেখানোর প্রচেষ্টা ছিল বরাবরই। ছাত্রীর দল নিয়ে সমুদ্রের ধারে কিংবা পাহাড়ে বেড়ানো। বিয়ে যে একদিন মালতীদি করবেন এ কথা নিজেই জানতেন নাকি? বাড়ি ফিরে আসতে বেশি দেরি হলো না। চাবি খুলে আবার ঘরে ঢুকলো সুরুচি। খোকা তখনও ঘুমোচ্ছে। ঘড়ি দেখলে এক্ষুনি দুধ খাবার সময় হয়েছে। সেদিন সদানন্দবাবু খুব ভাবিয়ে তুলেছিলেন। এমনিতেই সদানন্দবাবু রাত করেই আসেন। ব্ল্যাক আউটের মধ্যে রাত করে বাড়ি ফেরা সকলেরই অভ্যেস হয়ে গেছে। আবার সেই আগেকার মতো রাত করে ট্রাম বাস চলছে। আসবার সময় সদানন্দবাবু বাজার ঘুরে জিনিসপত্র কেনাকাটা শেষ করে তবে বাড়ি ফেরেন। সুরুচি অবশ্য সকাল সকাল রান্না শেষ করে নেয়। সন্ধ্যের মধ্যেই সব কাজ শেষ করে সেলাই নিয়ে বসে। বড্ড শীত পড়েছে। খোকার শীতের জামা নেই। শীতের কাপড়ের দামও অনেক বেশি পড়ে। সদানন্দবাবুর পুরনো কোট কেটে ছোট শার্ট করে দেয় সুরুচি। পশম আর কিনতে পাওয়া যায় না। একটা সোয়েটারও তৈরি করে দিলে হতো। সেদিন এমনি সেলাই করছিল সুরুচি, হঠাৎ সমস্ত কলকাতা কাঁপিয়ে সাইরেন বেজে উঠল। সুরুচি জীবনে এই প্রথম সাইরেন শুনল।
হঠাৎ কী যে করতে হবে কিছুই বুঝে উঠতে পারলে না। বাবাও বাড়িতে নেই, কিন্তু উপস্থিত বুদ্ধিতে তার শুধু মনে হলো খোকাকে কোলে নিয়ে কোথাও নিরাপদ আশ্রয় নেওয়াটা দরকার। তাই তাড়াতাড়ি খোকাকে নিয়ে সুরুচি ছোট ঘরের দরজা বন্ধ করে বসে রইল। বাইরে কি ঘটছে কিছুই বোঝা গেল না। সমস্ত দিক নিস্তব্ধ। গলি দিয়ে হুইসেল বাজিয়ে কারা যেন চলে গেল। ওরা ARP, সতর্ক করে দিচ্ছে সবাইকে। মিনিট 20 পর কোথায় যেন দুমদাম করে শব্দ হতে লাগল। তবে কি বোমা পড়ছে? কোন দিকে পড়ছে ঠিক যেন আন্দাজ করা শক্ত। যদি এই বাড়িতে ঠিক এই মাথার উপরেই পড়ে। খোকাকে বুকের সঙ্গে জাপটে ধরে সুরুচি সেই অন্ধকার ঘরের ভেতর নিঃশব্দে কান পেতে রইল। মনে হলো যেন খিদিরপুরের দিক থেকে শব্দটা আসছে, কিন্তু এরোপ্লেনের শব্দ কোথাও নেই, শুধু বহু ঊর্ধ্বে অস্পষ্ট একটু আওয়াজ। এ যেন এক অচেনা শব্দ। সুরুচির এতক্ষণে বাবার কথা মনে পড়ল। সারাদিন কোথায় কোথায় যে ঘুরে বেড়ান, এখন এই অবস্থায় কি করছেন কে জানে। বড্ড মায়া হলো লোকটার উপর। শুধু এই সংসারের ভাবনায় ব্যতিব্যস্ত হয়ে ঘুরে বেড়াতে হয়। অর্থের জন্য রাত্রে চোখে ঘুম নেই। রাত্রে কোন ছাপাখানা থেকে প্রুফ নিয়ে আসেন, সারা রাত সেই প্রুফ দেখে আবার সকালবেলা দিয়ে আসেন ফিরিয়ে। যদি সুরুচির একটা চাকরি হয়ে যায় তবেই নিশ্চিন্ত হতে পারেন সদানন্দবাবু। সদানন্দবাবু নিশ্চিন্ত মনে বাড়িতে বসে বিশ্রাম নিতে পারেন তবে। খোকা, অস্পষ্ট শব্দ করে সুরুচি ডাকলে। ছোট ছেলে কিছুই বুঝতে পারলে না, শুধু চোখের পাতা দুটো একবার খুললে আবার বন্ধ করলে। কতক্ষণ পর ঠিক খেয়াল নেই, আবার সাইরেন বেজে উঠল ঘন ঘন। এইবার সব নিরাপদ। সন্তর্পণে সুরুচি বেরিয়ে এলো দরজা খুলে। এবার মাথার উপর অনেক এরোপ্লেনের শব্দ পাওয়া গেল। এতক্ষণ সব কোথায় ছিল ওরা? সন্ধ্যা গড়িয়ে রাত হলো। ঘড়ি দেখে সুরুচি চমকে উঠল। সদানন্দবাবু তো এখনও এলেন না। নানা রকমের বিপদের কল্পনা করে সুরুচির বুকটা শিউরে উঠল ভয়ে। আপন ভোলা মানুষ, কোথায় আছেন কে জানে। যদি রাস্তার মধ্যে সাইরেন বেজে থাকে তাহলে বাবা কি করবেন? রাস্তার ধারে জানালার কাছে এসে অন্ধকারে দৃষ্টি দিলে। আঁকা বাঁকা গলি, বেশি দূর নজরও চলে না। রাতও অনেক হয়ে আসছে। যখন নিরুপায় হয়ে সুরুচি কি করবে ভেবে পাচ্ছে না, তখন হঠাৎ বাইরে রিকশার আওয়াজ শোনা গেল। ছুটে গিয়ে সুরুচি জানলার কাছে দাঁড়ালো, কিন্তু রিকশা করে তো বাবা কখনো আসেন না। দরজা খুলে দিয়ে সুরুচি ডাকলে, বাবা। রিকশায় বসে সদানন্দবাবু বললেন, আমি পড়ে গিয়েছিলাম রুচি, কিন্তু বেশি লাগেনি। লাগেনি বললেন বটে, কিন্তু রিকশা থেকে নামতেও পারলেন না। সুরুচির অন্তর দূর দূর করতে লাগলো। নিজে গিয়ে সদানন্দবাবুর হাত ধরলে। তারপর সদানন্দবাবুর একটা হাত ধরে বললে, বাবা, আমার হাত ধরে আসতে পারবে? তারপর রিকশাওয়ালা আর সুরুচি দুদিকে দুইজনে ধরে সদানন্দবাবুকে ঘরে এনে শুইয়ে দিলে। সত্যিই বেশি রকম লেগেছিল সদানন্দবাবুর। সাইরেন বাজবার সময় চারিদিকে যখন ব্যস্ততা আর হুড়োহুড়ি, তখন অন্য লোকের ধাক্কা লেগে পড়ে গিয়েছিলেন তিনি। সদানন্দবাবুকে শুইয়ে দিয়ে সুরুচি খোকাকে ঘুম পাড়াতে গিয়ে দেখলে খোকা কখন যেন নিজেই ঘুমিয়ে পড়েছে। ওই ঘর থেকে সদানন্দবাবু ডাকলেন, রুচি, রুচি। সুরুচি বাবার ঘরে এসে বললে, ডাকছিলে আমাকে? সদানন্দবাবু বললেন, পাটায় বড্ড ব্যথা হয়েছে, বড্ড যন্ত্রণা হচ্ছে। বাবার মুখের দিকে চেয়ে সুরুচি বুঝতে পারলে যন্ত্রণায় তার মুখটা সংকুচিত হয়ে আসছে। খুব যন্ত্রণা না হলে সদানন্দবাবু অমন করেন না। হঠাৎ যে কি করা উচিত সুরুচি যেন কিছুই বুঝতে পারলে না। যদি পায়ের হাড় ভেঙে গিয়ে থাকে? আর কথাটা মনে হতে সুরুচি বললে, বাবা, ডাক্তার ডেকে আনবো? সদানন্দবাবু অত যন্ত্রণার মধ্যেও বারণ করলেন, না না, আনতে হবে না, এই একটু এখানটা একটু হাত বুলিয়ে দিবি। কিন্তু সদানন্দবাবুর বোধ হয় খুব বেশি লেগেছিল, অনেক সহনশীলতা, তাই এতক্ষণ চুপ করেছিলেন। হয়তো এখন ব্যথাটা অনেক বেড়েছে।
তাই যন্ত্রণায় ছটফট করছেন সদানন্দবাবু। সুরুচি নিঃশব্দে বাবার পাশ থেকে উঠল, সারা গায়ে ভালো করে শাড়িটা জড়িয়ে নিলে। তারপর খোকার ঘরে গিয়ে খোকাকে একবার দেখে এসে সদানন্দবাবুকে বললে, বাবা, আমি এক্ষুনি আসছি। সদানন্দবাবু প্রতিবাদ করবার আগেই সুরুচি দরজা খুলে বেরিয়ে গেল। আর এভাবেই দেখতে দেখতে বছর কেটে যায়। যুদ্ধ কোথায় শুরু হয়ে কোথায় এসে কোন দিকে মোড় ঘুরেছে তা বোঝা শক্ত। অনেক বোমা, অনেক এরোপ্লেন আর অনেক বারুদও নষ্ট হয়েছে, কিন্তু তবুও যেন শান্তি আসবে না পৃথিবীতে। তক্তপোষের ওপর শুয়ে শুয়ে সদানন্দবাবু ভাবেন, একটা হিংসার প্রতিরোধ 10টা হিংসাই করতে হয়। হিটলারকে মারতে হলে কি হিটলারের চেয়েও মারাত্মক হতে হবে মানুষকে? ভেবে ভেবে সদানন্দবাবু কোনো কুল কিনারা পান না। হিটলারের বোমার চেয়ে আরও মারাত্মক বোমায় কি হিটলারের পতন ঘটাতে পারবে? তাই যদি হয়, তাহলে এখন একটা হিটলার আছে, আর তখন যে হাজার হাজার হিটলার জন্মাবে। সেদিন দত্তমশাই এলেন সকালবেলা। সদানন্দবাবু তখন শুয়ে শুয়ে ভাবছিলেন। দত্তমশাইকে দেখে সদানন্দবাবু যেন কেমন ম্রিয়মান হয়ে গেলেন। বললেন, আসুন দত্তমশাই, আসুন। দত্তমশাই বসলেন। বললেন, তা কেমন আছেন আজ বলুন। আজ 2 মাস ভাড়া দেওয়া হয়নি। আজকেই আসতে বলেছিলেন দত্তমশাইকে, কিন্তু টাকা তো জোগাড় হয়নি। কি বলে আজ দত্তমশাইকে ফেরাবেন তাই ভেবে পেলেন না। একদিন দত্তমশাই বাড়ির ভাড়া নিতেই রাজি হননি। তখন কলকাতা ফাঁকা হয়ে গেছে, বাড়ি দেখাশোনা করবারই লোক পাওয়া যায় না। আর আজকাল শহরে লোক ধরে না। এখন টাকা দিলেও খালি বাড়ি পাওয়া যায় না। দত্তমশাই মাসের 1 তারিখেই আজকাল তাগাদা দিতে শুরু করেছে আবার। দত্তমশাই আবার বললেন, তা শরীরটা কেমন আছে আপনার মাস্টারমশাই? সদানন্দবাবু বললেন, ভালো থাকলে কি আর বিছানায় শুয়ে থাকি? সেইবার পা ভেঙে গিয়ে কয়েক মাস বিছানায় পড়ে রইলাম, তারপর আর সারতে পারিনি। বেশি পরিশ্রম করলেই মাথাটা ঘুরে ওঠে, বুকটাও কেমন যেন হাঁপিয়ে ওঠে। সুরুচি আমার বিছানা থেকে উঠতেই দেয় না, তাই বাড়ির ভেতরে থেকে যতটুকু পারি করি। সদানন্দবাবুর স্বাস্থ্যের অবস্থা জানবার জন্য দত্তমশাই তেমন কোনো আগ্রহ নেই। শেষ পর্যন্ত কথাটা তাকে তুলতেই হলো। বললেন, আজকে আমার আসবার কথা ছিল মাস্টারমশাই, ওই বাড়ির ভাড়াটা বাকি। ব্যস্ত হয়ে সদানন্দবাবু বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই। তারপর সুরুচিকে ডাকলেন, রুচি, ও রুচি। ভেতরে রান্না নিয়ে ব্যস্ত ছিল সুরুচি। 9:30টায় অফিস। তার আগে খোকাকে স্নান করিয়ে খাইয়ে বাবার কাছে রেখে যেতে হয়। তারপর বাসে ট্রামে আজকাল যা ভিড়, অনেকখানি সময় হাতে না নিয়ে থাকলে ঠিক সময়ে অফিসে গিয়ে পৌঁছানো যায় না। 2 হাতের হলুদের দাগ মুছতে মুছতে সুরুচি এসে ঘরে ঢুকল। দত্তমশাইকে দেখেই ব্যাপারটা বুঝে বললে, আপনি একটু দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসছি। খানিক পরেই ফিরে এলো সুরুচি। গুনে গুনে 5খানা নোট দত্তমশাইয়ের হাতে দিয়ে বলে, বাবার অসুখের জন্য গত মাসে দিতে পারিনি, এবার থেকে মাসে মাসেই পাবেন। দত্তমশাই চেতলার হাটে বড়শি, তালাচাবি, ছিপ এইসব বিক্রি করে সম্পত্তি করেছেন। সুতরাং পয়সা কেমন করে আদায় করতে হয় তিনি বেশ জানেন। বললেন, তাতে কি হয়েছে মা লক্ষ্মী, বিপদ আপদ মানুষের আছেই, কিন্তু আমার তো আবার বাড়ি ভাড়ার উপর নির্ভর করে সংসার চালাতে হয় কি না। সুরুচি চলেই আসছিল, তার অত কথা শুনতে গেলে ওদিকে আবার অফিসে লেট হয়ে যাবে। কিন্তু দত্তমশাই ডেকে থামালেন। বললেন, একটা কথা ছিল মা লক্ষ্মী, ওই আসছে মাস থেকে 5টা টাকা ভাড়া বাড়াতে হবে, নইলে আর পারি নে। বৃহৎ সংসার, চালের দাম 45 টাকা মণ। সুরুচির হঠাৎ মুখে যেন কোনো কথা জোগালো না। সদানন্দবাবু বললেন, বলেন কি, আরও 5 টাকা বেশি দিতে হবে? দত্তমশাই বললেন, মাস্টারমশাই, আপনার কাছে আমি মিথ্যে বলবো না, গাদা গাদা লোক আসছে আমার কাছে বাড়ির জন্যে। আপনার এই 25 টাকার বাড়ি 50 টাকায় বললে লুফে নেবে সবাই। নেহাত ঠিক মালিক ভাড়াটে সম্পর্ক নয় আপনার সঙ্গে, তাই।
সদানন্দবাবু অবাক হয়ে গেলেন। কি করা যায় এখন? সুরুচির চাকরির ওপরেই ভরসা। 60 টাকার চাকরি তার মধ্যে বাড়ি ভাড়ার জন্য 30 টাকা দিলে আর কি থাকবে? সুরুচি আর বেশিক্ষণ দাঁড়াতে পারলে না। এখনও অনেক কাজ বাকি। চট করে রান্নার কাজটা সেরে ফেলেই খোকাকে স্নান আর কাপড়গুলো সাবান দিয়ে কাঁচা করে নিতে হবে। অল্প অল্প কথা ফুটেছে খোকার। বলে, মাম্মা মাম্মা। অমূল্যবালা সেদিন বেড়াতে এসেছিল, দেখে অবাক হয়ে গেল। বলে, উমা, তোমাকে যে মা বলে ডাকছে। আহা, মা কেমন জিনিস দেখতেই পেলে না। মানদাসে সেদিন যা হোক 2-1 কথা শুনিয়ে দিয়ে গেলে। বলে, তা বলি আরে আকেল বটে তোমার পিসির। তোমার ঘাড়ে ওইটুকু ছেলের ভার দিয়ে কাশি গিয়ে ধমে কমে মন বসবে কেমন করে কে জানে মা। আবার কেউ কেউ বলে, ধন্যি মেয়ে পেটে ধরেছিল বটে তোমার মা। এক হাতে কোলের ভাইকে মানুষ করা, এক হাতে বুড়ো অথর্ব বাপকে সেবা করা, আবার আরেক হাতে অফিসে গিয়ে টাকা রোজগার করা। আজকাল চেতলার বহু মেয়ে অফিসে চাকরি করে। কাঠের পুল পার হয়ে সোজা রাসবিহারী এভিনিউর মোড়ে গিয়ে বাস ট্রাম ধরা। কিন্তু খোকাকে বাবার কাছে একলা রেখেও মনে শান্তি থাকে না সুরুচির। আশেপাশের বাড়ির লোকজনদের বলে যায়, আপনাদের ভরসায় খোকাকে আর বাবাকে রেখে যাই, যদি দরকার টরকার হয় একটু দেখবেন। চটিজোড়া পায়ে গলিয়ে আর কিছুই দেখবার সময় থাকে না। খোকার মুখে লম্বা একটা চুমু খেয়ে বেরিয়ে পড়ে সুরুচি। রাস্তায় ভিখিরির সংখ্যাও বড় বেড়েছে। অফিস যাবার পথে চারিদিক থেকেই ছেকে দাঁড়ায়। প্রথম বাসটায় ঠিক ওঠা যায় না, কয়েকটা বাস ছাড়তে হয়। শেষে যেটাতে ওঠা গেল তাতে লেডি সিটে জায়গা নেই। দাঁড়িয়েই সব দিন অফিসে যেতে হয়। অফিসে গিয়ে যখন পৌঁছলো তখন সারা শরীর ঘেমে নিয়ে গেছে। নিজের সিটে যেতেই চাপরাশি বললে, একটু আগেই আপনার টেলিফোন এসেছিল। টেলিফোন? নিশ্চয় শ্রীলতার টেলিফোন। শ্রীলতা জীবনে সুখী হয়নি। তার স্বপ্নের অ্যাডোনিস বাস্তবের পরিপ্রেক্ষিতে মাটির পৃথিবীতে নেমে এসেছে। সেইখানে সেদিনকার অ্যাডোনিসের সঙ্গে তার কোনো মিল নেই। অ্যাডোনিস রাত্রে এক একদিন বাড়ি আসে না, মদ খায়, জুয়া খেলে। শ্রীলতার গায়ের অর্ধেক গয়না কেড়ে নিয়েছে। কয়েকদিন দুজনের মধ্যে কথাও বন্ধ ছিল। সুরুচির হাতে বেশি সময় নেই, তবুও এক একদিন অফিস ফেরতা শ্রীলতার বাড়ি যায়। 2-4 মিনিট বসে গল্প করে, চা খায়, তারপর চলে আসে। শ্রীলতা কাঁদে, তার ভাগ্যের জন্য নয়, তার স্বপ্ন ভাঙার জন্য। তার যে অনেক স্বাদ ছিল। ছোটবেলা থেকে ঐশ্বর্যের মধ্যে, প্রাচুর্যের মধ্যে মানুষ হয়েছে সে। তবু অ্যাডোনিসের সঙ্গে সে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল বউবাজারের এক গলিতে। ভাঙা ঘরের দারিদ্র্যের মধ্যে ভেবেছিল সে স্বর্গ রচনা করবে। কিন্তু সেই ভুল ভাঙতে তার 2 দিনও লাগল না। সেদিন সুরুচি গিয়ে দেখেছে ঘরে চাল নেই, শুধু আলু সিদ্ধ আর চা খেয়ে তার দিন কাটছে। টেলিফোন থাকে সেক্রেটারির টেবিলে। সুরুচি টেলিফোনটা তুলে নম্বরটা বললে। খানিক পর উত্তর এলো। সুরুচি বললে, দেখুন, আপনার পাশের বাড়িতে একতলা শ্রীলতাকে একবার ডেকে দেবেন। আমি তার বন্ধু সুরুচি কথা বলছি। ওপার থেকে উত্তর এলো, আপনি সুরুচি দেবী? একটু আগে আপনাকে টেলিফোন করেছিলাম, আপনি এক্ষুনি চলে আসুন, ভীষণ বিপদ। কিসের বিপদ? সুরুচি যেন অবাক হয়ে গেছে। শ্রীলতার আবার কি বিপদ হলো নতুন করে? ওপার থেকে উত্তর এলো, আপনার বন্ধু আত্মহত্যা করেছেন। কি বললেন? বিষ খেয়ে আত্মহত্যা করেছেন আপনার বন্ধু, শিগগির চলে আসুন। মাথার উপর যেন সজোরে বজ্রাঘাত হলো সুরুচির। টেলিফোনের রিসিভারটা হাত থেকে নামাতেই ভুলে গেল। যখন সচেতন হয়ে পেছন ফিরে চাইলে সুরুচি, দেখলে ম্যানেজিং ডাইরেক্টর দাঁড়িয়ে আছে তাকেই লক্ষ্য করে। চোখে চোখ পড়তেই বাসু সাহেব বললেন, এক্ষুনি আমার ঘরে একবার দেখা করবেন। এই বলে বাসু সাহেব নিজের কামরায় চলে গেলেন। সুরুচি বুঝতে পারলে না কী জন্য তার এই ডাক, তবু ম্যানেজিং ডাইরেক্টরের সঙ্গে দেখা করতে তার ভালো লাগলো না।
কতদিন অফিস থেকে বেরোবার মুখে গাড়িতে তুলে নিয়েছেন, তারপর সোজা রাস্তায় নিয়ে যাবার বদলে নিয়ে গেছেন কোনো এক জনবিরল হোটেলে। আজ টেলিফোনটা করবার পর থেকেই মাথাটা ঝিমঝিম করছে। বাসু সাহেবের ঘরে যেতেই বাসু সাহেব বললেন, আপিসের টেলিফোনটা ফ্রি নয়, এটা বোধহয় আপনার জানা আছে। আর কোম্পানি তার জন্য মাসে মাসে বিলও পাঠায়, আর আমরা টাকাও দিয়ে থাকি। কিন্তু প্রাইভেট কল। সুরুচি বুঝল আজকের এই অপমানটা অকারণ নয়। সেদিন গাড়িতে করে বাসু সাহেবের সঙ্গে বেড়াতে না যাওয়া আরও অনেক দিনের অর্থপূর্ণ আচরণের প্রতিঘাত এটা। সুরুচি বললে, বিপদ আপদ হলে টেলিফোন করেই থাকে সবাই, এই অফিসের প্র্যাকটিসও তাই। আপনিও করেন পার্সোনাল কল। বাসু সাহেব পাইপটা বেঁকিয়ে ধরলেন, কটাক্ষপাত করে বললেন, আমার সঙ্গে তুলনা করবেন না, অফিসের ডিসিপ্লিন বলে একটা পদার্থ আছে। সুরুচি বললে, আজ যদি অফিসের একটা দারোয়ান কলেরায় পড়ে এবং খবর পেয়েও যদি টেলিফোনে হাসপাতালে খবর না দিই, তাহলে আপনার ডিসিপ্লিনের গর্ব থাকবে তো? কিংবা ধরুন যদি আগুন লাগে 200 গজ দূরে। বাসু সাহেব পাইপটা এমনভাবে ধরে আছেন যেন গোখরো সাপ নিয়ে খেলাচ্ছেন। বললেন, তর্ক করবেন না, সিটে যান। সিটে আর যেতে চায়নি। এই বলে সুরুচি পার্স খুলে 4 আনা পয়সা টেবিলের সামনে রেখে দিয়ে বললে, এই রইল আপনার টেলিফোনের দাম। আমার আর সময় নেই, আমি চললুম। বাসু সাহেব একবার ব্যস্ত ভরে ডাকলেন, শুনুন শুনুন, শোনবার সময় নেই এখন আমার। এই বলতে বলতে সুরুচি সোজা সিঁড়ি দিয়ে নেমে একেবারে রাস্তার উপর এসে পড়ল। বহুদিন থেকে ছাড়বে ছাড়বে করছিল সে, কিন্তু আজ ভালোই হলো। এই অফিসটাও ভালো নয়। বাসু সাহেব লোকটা প্রথম তাকে দেখে চাকরিটা দিয়েছিল একরকম। প্রথম প্রথম অবশ্য ভালো ব্যবহারই করত, প্রথম থেকেই তার উপর নজরটা ছিল। কিন্তু কিছুদিন পরেই বোঝা গেল এইখানে চাকরিতে উন্নতি করতে গেলে কিংবা চাকরির স্থায়ী করতে গেলে আরও একটা জিনিসের প্রয়োজন, যেটা সুরুচির পক্ষে করা অসম্ভব। সঙ্গে সঙ্গে সুরুচির মনে পড়ল চালের মন 45 টাকা। এক এক সময় পয়সা দিলেও পাওয়া মুশকিল। দত্তমশাইয়ের মাসের 1 তারিখেই আসবে আবার। বাড়ি ভাড়া হয়তো আরও 5 টাকা বাড়িয়ে দেবে। তা হোক, শেষ পর্যন্ত সে সংগ্রাম করবে। একদিন সে সফল হবেই, নইলে বৃথাই সে লেখাপড়া শিখেছে। মার গয়নাগুলো একে একে সবই হয়তো বন্ধক দিতে হবে। সামান্য কখানেই আছে, তবু বাবাকে সে বিশ্রাম করতে দেবে। খোকাও একদিন তার মানুষ হবে। ধর্মতলার মোড়ে চলতি বাসে উঠতে গিয়ে হয়তো পড়েই যেত, কিন্তু কোনো রকমের সামলে নিয়েছে নিজেকে। লেডি সিট ভর্তি, আর পুরুষেরা কেউ উঠে দাঁড়াবে তাও সুরুচি চায় না। আশেপাশের পুরুষদের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে চলতে হচ্ছে। বাসের ঝাঁকুনিতে ব্যালেন্স ঠিক থাকবার কথা নয়, তবু তাতে এমন কিছুই জাত যাবে না সুরুচির। সুরুচি শ্লীলতার কথা ভাবতে লাগল। কেন এমন করলে সে? বড় সেন্টিমেন্টাল ছিল বরাবর, বড় বেশি আশা করত, তাই বড় বেশি ঠকল। সুরুচি এতদিনে বুঝেছে এই পৃথিবীতে কান্নার কোনো মূল্য নেই। যে কাঁদে সেই হারে। কান্না দিয়ে আত্মহত্যা দিয়ে কি আর জয় করা যায় কিছু? জয় করতে হলে চাই দুঃখ সহ্য করবার শক্তি। তোমাকে কে মনে রাখবে বলো, যদি তুমি মনে রাখতে না পারো? আর কাঁদতেই যদি হয়, তবে আড়ালে গিয়ে কাঁদো। তোমার কান্না দেখে লোকে হাসবে। বউবাজারের মোড়ে এসে বাস থেকে নেমে পড়ল সুরুচি, কিন্তু শ্লীলতার বাড়ির সামনে গিয়ে দেখলে ভীষণ ভিড় জমে গেছে এর মধ্যে। পুলিশও এসে গেছে। এখানে শ্লীলতাকে সে কেমন করেই বা দেখবে? এলোই বা কেন সে এখানে? যে মরে গেছে, সারা জীবনে যার সঙ্গে আর দেখাই হবে না, তাকে নিয়ে তার কি প্রয়োজন? সকাল সকাল বাড়ি ফেরাতে সদানন্দবাবু আশ্চর্য হয়ে গেলেন। বললেন, আজ এত সকাল সকাল এলি যে রুচি, শরীর খারাপ হলো না তো? সুরুচি খোকাকে চুমু দিয়ে বললে, না না, ছুটি নিয়ে এলুম।
তারপর থেকে অফিসে যাবার নাম করে প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোতে হয়। কিন্তু অফিসে আর যায় না সুরুচি। এখানে সেখানে ঘুরে চাকরি একটা শীঘ্রই জোগাড় করতে হবে। কয়েক জায়গায় দরখাস্তও করে দিয়েছে। বহুদিন পর প্রীতির সঙ্গে দেখা। প্রীতি বললে, হ্যাঁ রে, শ্লীলতা নাকি সুসাইড করেছে। তারপর এই কথা সে কথার পর বললে, শুনলাম তুই নাকি চাকরি ছেড়ে দিয়েছিস, কি করছিস এখন? সুরুচি বললে, একটা চাকরি জোগাড় করে দিতে পারিস? তোদের অফিসে এখন রিক্রুট হচ্ছে? প্রীতি বললে, চাকরি তো এখন ছড়াছড়ি, কিন্তু তুই চাকরি করিস কোন দুঃখে সুরুচি? বিয়ে করে ফেল না। তোর মতো চেহারা পেলে কি আর টাকার জন্য আমি চাকরি করতাম? সত্যি ভাই, বিয়ে করা এর চেয়ে ঢের আরামের। বেশি সময় ছিল না হাতে। প্রীতির অফিসেরও দেরি হয়ে যাচ্ছে। যাবার সময় বললে, তা দিস একখানা অ্যাপ্লিকেশন লিখে আমার হাতে। আর একটা নতুন অফিস হচ্ছে কলকাতায়, সেখানেও মেয়ে নেবে। এক কাজ করতে পারিস, স্টোনোগ্রাফিটা শিখে নে না, ওটা শিখলে খুব ব্রাইট ফিউচার। এই বলে প্রীতি চলে গেল। সুরুচি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো। মার যে কটা গয়না ছিল একে একে সব তো প্রায় খরচই হয়ে এলো। নতুন করে যদি আবার শর্ট হ্যান্ড শিখতে হয় তাহলে আরও টাকা খরচা। কিন্তু দুপুরবেলা যদি একটা চাকরি থাকতো তাহলে বেশ হতো। সারাদিন চাকরি করার পর 1 ঘন্টা শর্ট হ্যান্ড ক্লাস। কয়েক মাস কষ্টই না হয় করা গেল। মাসও শেষ হয়ে আসছে এদিকে। ওই মাসের পয়লাতে আবার দত্তমশাই বাড়ি ভাড়ার তাগিদায় আসবেন। চাল পাও কমে দুর্বোধ্য হয়ে উঠছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিখিরির দল বাড়ির সামনে চিৎকার করে, ভাত চাই নে মা, শুধু ফ্যান দাও একটুখানি। সদানন্দবাবুর এক এক সময় অসহ্য হয়। বাড়িতে সুরুচি নেই, অফিসে গেছে। বাইরে বেরিয়ে এসে বলেন, কোন জেলায় বাড়ি তোমাদের বাছা? একজন হাড়লিগলিকে ঘোমটা দেওয়া মূর্তি এগিয়ে এসে বলে, বাবা, আমরা কিছু খেতে চাই নে, এই আমার শাশুড়িকে আপনারা বলে কয়ে কিছু খাইয়ে দেন। শাশুড়ি বউ ছেলে মেয়ে নিয়ে পুরো একটা সংসার একেবারে চলে এসেছে। গ্রামে ভাত নেই। সদানন্দবাবু দেখলেন আধমরা বুড়ি শাশুড়ির একটা হাত ধরে পুত্রবধূ ভিক্ষে চাইছে। বউটি বললে, আমরা দুমুঠো এদিক ওদিক থেকে খেতে পাচ্ছি, কিন্তু শাশুড়িকে খাওয়াতে পাচ্ছি না বাবা, 3 দিন ধরে কিচ্ছু খায়নি। সদানন্দবাবু জিজ্ঞেস করলেন, তা খায়নি কেন তোমার শাশুড়ি, কি হয়েছে? শাশুড়ি বলে, চোখের সামনে জলজ্যান্ত ছেলেটা না খেতে পেয়ে মরে গেল, আর আমি কি না খেয়ে বেঁচে থাকব? ছেলেদের পেটগুলো ফোলা, চোখগুলো বসা, সরু পা দুটোর ওপর মস্ত দেহটা কেমন যেন খাপ ছাড়া লাগছে। বেশিক্ষণ দেখতে পারলেন না সদানন্দবাবু। চোখ দুটো 2 হাতে বন্ধ করে ঘরে চলে আসলেন। সহ্য হয় না, কিন্তু কোথায় যে প্রতিকার তাও ঠিক ভেবে ঠিক করতে পারলেন না। সেদিন রবিবার। সদানন্দবাবু সুরুচিকে বললেন, আজ একটু বেশি করে ভাত রাঁধতে পারি সুরুচি? এই 2-3 জনের মতো, ওদের দেখলে বড় কষ্ট হয়। ভাত সেদিন বেশি করেই রাঁধলে সুরুচি, কিন্তু পরের দিন ভিড় আরও বাড়ল। সুরুচি বললে, নিজেদেরই আর কুলোয় না বাবা, যা চাল ছিল ভাড়ারে সব শেষ হয়ে এলো। সুরুচির একটা ছুটির দিন দেখে সদানন্দবাবু বেরোলেন। চালের একটা ব্যবস্থা করতেই হবে। এতটুকু হাঁটতে বড় কষ্ট হলো। রাস্তায় চিতলার বাজারে লম্বা লাইন লাগিয়েছে চালের। এরা কাল থেকে রাস্তার ধারে শুয়ে আছে। এরপর টিকিট বিলি হবে। টিকিট যারা পাবে তারাই চাল পাবে। এখানে দাঁড়িয়ে চাল নেওয়া কি আর সম্ভব? হাজরা রোডে ভোলানাথের দোকান। একদিন ভোলানাথই ডেকে খাতির করে দোকানে বসিয়েছিল সদানন্দবাবুকে। আজ আবার ভোলানাথের দোকানে গেলেন। ভোলানাথ সদানন্দবাবুর উপকার ভুলতে পারবে না। তার যখন চাকরি যায় তখন সদানন্দবাবুই বাড়িতে বসে খাইয়েছে। মৃন্ময়ী ভোলানাথের কার্বঙ্কল হওয়ার সময় নিজে হাতে তার সেবা করেছেন। সাবান দিয়ে কাপড়ও কেচে দিয়েছেন। ভোলানাথের দোকানেও বেশ ভিড়। সদানন্দবাবুকে দেখে ভোলানাথ অনেক ভিড় ঠেলে এগিয়ে এলো। বলে, আসুন সদানন্দবাবু, আসুন,
সদানন্দবাবু যেন হাতে স্বর্গ পেলেন, বললেন, তুমি বলেছিলে তোমার দোকান থেকে চাল নিতে ভাই, তাই এলুম। সদানন্দবাবু দেখলেন এরই মধ্যে ভোলানাথের যেন চেহারা বদলে গেছে। কয়েকটা ভদ্রলোককে নিয়ে ভোলানাথ কথাবার্তা কইতে ব্যস্ত। অনেকক্ষণ বসে রইলেন সদানন্দবাবু। কথা শেষই হয় না ভোলানাথের। সকলের সঙ্গে কথা শেষ করে সকলকে বিদায় দিয়ে ভোলানাথ সদানন্দবাবুর কাছে এলো। বলে, কমন চাই আপনার? বাড়িতে পৌঁছে দিয়ে আসবোক্ষণ। কথা বেরোল না সদানন্দবাবুর মুখ দিয়ে। এতখানি আশা করেননি সত্যি সত্যি। বললেন, বাড়িতে পাঠিয়ে দেবে তুমি? তা কত করে মন নেবে? বাজার দরের চেয়ে কিছু কম দেবেন। সন্ধেবেলা মুটের মাথায় চাল পাঠিয়ে দিলে ভোলানাথ, আর সঙ্গে বিলও পাঠিয়েছে। আলোর কাছে নিয়ে গিয়ে বিলটা দেখে সুরুচি চমকে উঠল। ৯৫ টাকা চালের দাম, আর মুটে ভাড়া ৮ আনা। সদানন্দবাবু বললেন, ভোলানাথ ঠকাবে না, ও বাজার দরের চেয়ে কমই নেবে। সুরুচি মুটেকে বলে দিলে, তুমি যাও, বাবুর কাছে কাল আমরা টাকা পাঠিয়ে দেব। মৃন্ময়ীর আরেকখানা গয়না কালই বাঁধা রেখে টাকা আনতে হবে। রাত্রে ঘুমাবার আগে খোকাকে পাশে শুইয়ে সুরুচি নিজের আনুপূর্বিক জীবনটা ভাববার চেষ্টা করে। শুধু ক্ষতির অঙ্কটাই স্ফীত হয়ে চারিদিক থেকে গ্রাস করতে চাইছে তাকে। প্রতি পদক্ষেপ তার কাছে দূরহ হয়ে উঠছে দিন দিন। মার স্নেহনিবিড় পক্ষপুটে ছোটবেলার বিগত দিনগুলো এখন যেন স্মৃতির পর্দায় ধূসর। ঘুমের ঘোরে খোকা হেসে ওঠে। রাত্রে ২-১ বার খোকাকে ঘুম ভাঙিয়ে ওঠাতে হয়। সারা রাত তরল ঘুমের সমুদ্রে সুরুচি দোল খায়। তারপর সকালে যখন ওঠে তখন অল্প অল্প অন্ধকার। আগে আগে রাত থাকতে মা উঠত সংসারের কাজ করতে, পিসিমাও ছিল। তখন সুরুচি বেলা করে উঠেছে ঘুম থেকে, চা খেয়েছে বিছানায় শুয়ে শুয়ে। তখন অর্থ উপার্জনের চিন্তাও করতে হতো না। কোথা থেকে টাকা আসে, কোথা থেকে রান্না খাওয়া চলে, কিছুই খোঁজ নেওয়ার প্রয়োজন হয়নি। সকালবেলা উঠেই একটার পর একটা কাজ করতে করতে ঘড়ির কাঁটা ঘুরে যায়। সময় হয়ে যায় বেরোবার। বিকেলবেলা শর্ট হ্যান্ড ক্লাস ছিল আগে। কোনো রকমের পাশ করে বেরিয়েছে সুরুচি, কিন্তু ভালো চাকরি একটা জোগাড় হয়নি। মার গয়নাগুলো একে একে সব শেষ হয়ে গেছে। খোকার জামাও কিনতে হবে। সুরুচির নিজের কোনো কাপড় নেই ভালো। তাছাড়া চাল ডাল কিনতেই আর খোকার দুধের জন্য সব খরচ হয়ে যাচ্ছে। সদানন্দবাবু আজকাল বেশিরভাগ সময়ই শুয়ে থাকেন। বাইরে ভিখিরিদের চিৎকার, একটু ফ্যান দাও মা, একটু ফ্যান দাও। সেই দিন রাস্তায় এক অভিনব দৃশ্য দেখে থেমে গেল সুরুচি। বউবাজারের মোড়ে অনেক ভিখিরির দল জমেছিল। একজন আমেরিকান এসে একটা পুলিশকে ডেকে একটা টাকা দিয়ে সকলকে টাকাটা ভাগ করে দিতে বললে। আমেরিকানটা চলে গেল। পুলিশটা টাকা ভাগিয়ে ১২ আনা নিজে নিয়ে ৪ আনা পয়সা ভাগ করে দিলে। ১ পয়সা ২ পয়সা ভাগে পড়ল। তাতেই সবাই খুশি। রাস্তায় দাঁড়িয়ে যারা দেখছিল তারা কিছুই বললে না। অবাক হয়ে যে যার মুখের দিকে শুধু চাইলে। অনেকগুলো পয়সা বাসে ট্রামে বাজে খরচ হয় আজকাল। ৪-৫টা জায়গাতেও দরখাস্ত দিয়েছে। প্রীতির অফিসেও দিয়েছে একটা। সব জায়গাতেই একবার করে খবর নিয়ে আসতে হয়। ১০০ টাকার নিচে হলে তা চলবে না। বাড়ি ভাড়া, খোকার দুধ, বাবার ওষুধ, কেমন করে সব চলবে তার? সেদিন ২খানা দরখাস্তের উত্তর এলো। মাইনের কথা কিছু লেখেনি, তবু দেখা করতে লিখেছে। ডালহৌসি স্কোয়ারের অফিসের নম্বর দেখে সুরুচি সকালে গিয়েই হাজির হলো। লিফটে উঠে ৪ তলায় গিয়ে দেখা করল। সামনে বসেছিল একজন কেরানি। সুরুচি তাকে গিয়ে জিজ্ঞেস করলে, চাকরির দরখাস্ত করেছিলাম এই অফিসে, এই উত্তরটা পেয়েছি এখান থেকে, কার সঙ্গে দেখা করব বলতে পারেন? কেরানি ভদ্রলোক উঠে দাঁড়ালেন। চিঠিটা হাতে নিয়ে চশমা পরে বললেন, আসুন আমার সঙ্গে। সুরুচির সঙ্গে সঙ্গে চলতে লাগল। অফিসে সবাই পুরুষ। মুখ তুলে সুরুচিকে দেখলে। একটা চেম্বারের সামনে এসে ভদ্রলোক বললেন, একটা স্লিপ আপনার নামে লিখে এই দারোয়ানের হাতে ভেতরে সাহেবের কাছে পাঠিয়ে দিন। আপনার ডাক আসবে ক্ষণ।
ভদ্রলোক চলে গেলেন। সুরুচি দাঁড়িয়েই রইল। উদ্গ্রীব প্রতীক্ষায় চারিদিকে চেয়ে দেখতে লাগল। এইখানে এই ছাদের নিচে বসে তাকে দিনের পর দিন কাজ করতে হবে। আশেপাশের লোকগুলো লুকিয়ে সুরুচির দিকে দেখছে। নিজের কাছে নিজেকে যেন খুব ছোট বলে মনে হলো। চারিদিকে তার যেন অগ্নিগোলক তাকে কেন্দ্র করে চক্রাকারে ঘুরছে। অপমানের আগুনে মুখটা তার রাঙা হয়ে উঠল, কিন্তু বেশিক্ষণ তাকে দাঁড়াতে হলো না। ভেতর থেকে স্লিপটা ফিরে এলো। স্লিপে রেখা রিগ্রেট। দারোয়ানটা বোধহয় সুরুচির মুখ দেখে বুঝতে পেরেছিল। বললে, কাল সাহেব একজন মেম সাহেবকে চাকরি দিয়ে দিয়েছে, আপনি বড় দেরিতে এসেছেন। এক মুহূর্ত আর দেরি করা উচিত নয়। সুরুচি মুখটা নিচু করে বাইরে বেরিয়ে এলো। পেছনে অনেক লোকের নিঃশব্দ দৃষ্টি তাকে অনুসরণ করছে। লিফটে নামা আর হলো না। সিঁড়ি দিয়েই তরতর করে নেমে একেবারে রাস্তায় দিনের আলো সামনে জনতার ভিড়ে এসে দাঁড়ালো সুরুচি। মনে হলো আর দরকার নেই। আর একটা অফিসের চিঠি ছিল তার হাতে। কিন্তু এত দেরি করে গেলে কিছুই আর হবে না, সে জানা কথা। ফিরেই আসছিল সুরুচি, কিন্তু একটা পানের দোকানের আয়নাতে হঠাৎ নিজের চেহারার প্রতিবিম্ব দেখে কি যেন একবার ভাবলে। কোথায় গেল সেই কলেজ জীবনের মুখের জৌলুস? ফ্যাকাশে হয়ে গেছে গায়ের রং, রোদ্রে ঘুরে তামাটে হয়ে গেছে মুখ। আজ 1 বছর ধরে একটানা যে পরিশ্রম করছে, কলকাতার ভিড়ে সে যে হারিয়ে যায়নি, এটাই যথেষ্ট। প্রীতির অফিসটা কাছেই, আর এত সকাল সকাল বাড়ি ফিরে গিয়েই বা কী করবে? প্রীতির অফিসে যাবার জন্য মুখ ফেরাতেই হঠাৎ নজরে পড়ল একটা অফিস বাড়ির দিকে। ওই নম্বরেই তো তার যাবার কথা। গেট দিয়ে ঢুকে ওপরে চলে গেল সুরুচি। ছুতোর মিস্ত্রি চারিদিকে কাজ করছে। দেখে বোঝা যায় নতুন অফিস হচ্ছে। কয়েকজন লোক কাজকর্ম শুরু করে দিয়েছে। ভালো করে সাজ সরঞ্জাম তৈরি হয়নি এখনো। কাকে গিয়ে যে জিজ্ঞেস করবে ভেবেই ঠিক করতে পারলে না। চুপ করে সুরুচি দাঁড়িয়ে চারিদিকটা দেখতে লাগলো। একবার মনে হলো ফিরেই যায়। প্রথম অফিসের মতো এখানেও হয়তো একই উত্তর আসবে। আগের থেকেই সমস্ত ঠিক থাকে, শুধুই কাগজে এরা বিজ্ঞাপন দেয়। সুরুচি সিঁড়ির দিকে আবার ফিরে এলো। দরকার নেই এখানে। হঠাৎই সিঁড়ি থেকে কে যেন ডেকে উঠল, দিদিমণি। চিনতে একটু দেরিই হলো সুরুচির, তবু খানিক পরে চিনতে পেরে সুরুচি অবাক হয়ে বললে, গোপাল, তুমি এখানে? গোপালও কম অবাক হয়নি। সুরুচির চেহারার অনেক পরিবর্তন হয়েছে। গোপাল বললে, আমি আপনাকে দেখেই চিনতে পেরেছি দিদিমণি। সুরুচি বললে, তুমি এই অফিসে কবে ঢুকলে? গোপাল বললে, এ তো আমার বাবুরই অফিস। তোমার বাবু? কি নাম বলো তো, ঠিক মনে পড়ছে না। সুরুচি অবাক হয়ে গেল। গোপাল বললে, ভুলে গেলেন? সেই টাটানগর স্টেশনে ওই বাবু নাম বিলাসভূষণ চৌধুরী। বিলাস চৌধুরী? সেই 6 ফুট দীর্ঘ চেহারার মানুষটির মুখটা আবার ভালো করে মনে করতে চেষ্টা করল সুরুচি। তাঁরই অফিস, তাঁরই কাছে কাজ করতে হবে। নিজের দীনতা নিয়ে আবার তারই সামনে হাজির হতে হবে প্রার্থী হয়ে। যাই হোক, ভালোই হয়েছে। তার সঙ্গে দেখা হয়নি, ভালোই হয়েছে যেন। সুরুচি জিজ্ঞেস করলে, তোমার বাবু কি তাহলে হাজারিবাগে থাকেন না আর? গোপাল বললে, বাবু তো কলকাতায় একটা বাড়ি কিনেছেন, এইখানেই এখন অফিস করছেন বাবু। সুরুচি চুপ করে অনেকক্ষণ ভাবতে লাগল। গোপাল বললে, বাবুর সঙ্গে দেখা করবেন না দিদিমণি? তোমার বাবু কোথায়? এক্ষুনি অফিসে আসবেন। আমাকে আগে পাঠিয়ে দিলেন। ওই ছুতোর মিস্ত্রি খাটছে, আমি তো সব দেখাশোনা করছি। তবে আমি চললুম। এই বলে সুরুচি সিঁড়ি দিয়ে নামতে লাগল। তারপর খানিক থেমে বললে, গোপাল, শোনো। গোপাল কাছে এলো। সুরুচি বললে, আমার সঙ্গে যে তোমার দেখা হয়েছিল তা তোমার বাবুকে বলবার দরকার নেই, বুঝলে? কিন্তু সামনের দিকে মুখ ফেরাতেই সুরুচি দেখলে সেই 6 ফুট দীর্ঘ লোকটি
তার দিকে চেয়ে ওপরে উঠে আসছেন। গোপাল বললে, ওই যে আমার বাবু এসে পড়েছেন। এখন ঠিক কী করা উচিত সুরুচি যেন ভেবে ঠিক করতে পারলে না। হয়তোবা কর্তব্যবোধে কিংবা নিজের আড়ষ্টভাব এড়াবার জন্যই সুরুচি 2 হাত জোড়ো করে নমস্কার করলে। বিলাস চৌধুরীও সামনে এসে 2 হাতে নমস্কার জানালেন। তারপর বললেন, আমার চিঠি পেয়েছিলেন? কি জবাব দেবে সুরুচি বুঝতে পারলে না, চুপ করে দাঁড়িয়ে রইল। সুরুচিকে পাশ কাটিয়ে বিলাস চৌধুরী ওপরে উঠতে উঠতে বললেন, আসুন, আমার অফিসে বসে কথা হবে। সুতরাং সুরুচির ওপরে ফিরে যাওয়া ছাড়া আর গতি ছিল না। বিলাস চৌধুরীকে আসতে দেখে সামনের দিকে কেরানিরা সবাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বিলাস চৌধুরী চলতে চলতে বললেন, আমি তো বলেই গিয়েছিলাম আপনি এলে বসতে বলতে, কেউ বলেননি? সুরুচি এবারেও কোনো জবাব দিলে না। ঘটনার এই অভূতপূর্ব বিপর্যয়ে সে যেন হতবাক হয়ে গেছে। বিলাস চৌধুরী একটা ঘরের দোলানো দরজা খুলে ধরে দাঁড়িয়ে বললেন, আসুন। সুরুচি ঢোকার পর বিলাস চৌধুরী একটা চেয়ারে গিয়ে বসে বললেন, আপনি এখানে এসেছিলেন অথচ দেখা না করেই কেন ফিরে যাচ্ছিলেন তা বুঝতে পারলুম না। সুরুচি শরীর যেন ভেঙে পড়েছিল, আর সে দাঁড়াতেই পারছে না। তার মনে হলো সে যেন ধরা পড়ে গেছে, তার সমস্ত দৈন্য আজ অনাবৃকৃত নেই। সেদিনকার সেই গর্ব আর আত্মভিমান আজ নিঃশেষে ধুলোয় লুটিয়ে পড়েছে। তাড়াতাড়ি একটা চেয়ার টেনে নিয়ে সুরুচি বসে পড়ল। রোজ অফিসে যাওয়ার প্রয়োজন হয় না বিলাস চৌধুরীর, তবু নতুন অফিস, নিজে একবার সব কাজ চালু করে দিলে তখন বাড়িতে বসে শুধু চালনা করা কাজ। অফিসে যাওয়ার চেয়ে বেশি দরকার সপ্তাহের মধ্যে 2-3 বার আসল কাজের জায়গায় গিয়ে তদারক করে আসা। মিলিটারির ব্যাপার, কাজ যেমন তেমন হোক, ঠিক সময় কাজ শেষ করা চাই। হাজার হাজার ফুট রাস্তা, কিংবা কয়েক হাজার খড়ের চাউনি তৈরি করা, কিংবা এরোড্রামের কাজ, কাজের যেন শেষ নেই। কাজ করে ওঠাটাই শক্ত, লক্ষ লক্ষ টাকা মিনিটে মিনিটে ব্যয় হয়। ভারতবর্ষকে জাপানের হাত থেকে যে করে হোক বাঁচাতেই হবে। তারপর বিলাস চৌধুরী আবার নতুন কাজ পেয়েছেন একটা, চাল আটা চিনির রেশন হয়ে যাচ্ছে, তারই এজেন্সিটা পেয়েছেন। সুতরাং অফিস করতে হয়েছে বিশেষ সেই কারণে। সকালবেলা বিশেষ কাজে আজ অফিসে যেতে হবে বলে বিলাস চৌধুরীকে জামা কাপড় পরা হয়ে গেছে। চাকরকে বললেন, গাড়িটা বার করেছে কিনা দেখ তো। গাড়ি একটু পরেই বেরোলো, কিন্তু নিচে নেমে বিলাস চৌধুরীর মনে পড়ল, গোপাল তো এখনও এলো না। ভোরবেলায় গোপালকে পাঠানো হয়েছে, এত দেরি করলে আর অপেক্ষা করা চলে না। নিচে নেমে গাড়িতে আর উঠলেন না। টবের ফুল গাছগুলো পরীক্ষা করতে লাগলেন। এইবার ঝড় বৃষ্টির জন্য ক্রিসান্থেমাম ভালো হলো না। গোলাপের গোড়াগুলো খুঁড়ে দিতে হবে। বড় মুশকিল করে চোরাই পাখিরা। বাড়িটার দিকে একবার চেয়ে দেখলেন। পুরনো বাড়ি কিনেছিলেন, কিন্তু এখন আর পুরনো বলে চেনাই যায় না। গাড়ির দরজা খুলে ড্রাইভার দাঁড়িয়েছিল। বিলাস চৌধুরী বাগান পেরিয়ে গেটটা খুলে রাস্তার ফুটপাতে গিয়ে দাঁড়ালেন। ঘড়ির দিকে দেখলেন। এবার পুজোর সময় হাজারিবাগে যেতে হবে এক ফাঁকে। সব দিক না দেখলেও চলে না। মোটরে যাওয়াই ভালো, একটা দিন থাকবেন সেখানে। গোপালের ওপর কি সব কাজের ভার ছেড়ে দিলে চলে? কিন্তু এই বয়সেও কি তার থাকবে চিরকাল? একদিন না একদিন যখন বিশ্রাম নেবেন, সমস্ত পরিশ্রম আর কাজ থেকে অবসর গ্রহণ করবেন। কিন্তু সে কথা এখন ভেবে লাভ কি? সে তো এখনও বহুদিন। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে গোপাল এলো, বললে, দিদিমণির বাড়িতে বড় বিপদ, আসতে পারবেন না এখন। বিলাস চৌধুরী বললেন, তো দিদিমণির সঙ্গে দেখা হলো? দেখা হলো। কি বললি তুই? আমি বললুম 1 তারিখে আপনার জয়েন করার কথা, আর আজ 15 তারিখ হয়ে গেল, দেখা সাক্ষাৎ নেই, একটা খবরও দেননি, তাই বাবু আমাকে পাঠালেন। তা দিদিমণি বললে এখন বাবার অসুখ, এখন অফিসে যেতে পারবো না। বিলাস চৌধুরী গাড়িতে উঠে বসলেন। গোপালও উঠল। যেতে যেতে বিলাস চৌধুরী জিজ্ঞেস করলেন, বাবার কি খুব অসুখ দেখলি গোপাল?
গোপাল বললে, দেখলুম শুয়ে আছেন, উঠতে পারেন না বিছানা থেকে, শুয়েই থাকেন দিনরাত, কথা বলতেও কষ্ট হয়। অফিসে বিলাস চৌধুরীর ঘরের পাশেই সুরুচির জন্য একটা ঘর তৈরি করা হয়েছে। সাজ সরঞ্জাম সমস্তই প্রস্তুত। 1 তারিখ থেকে সুরুচির অফিসে আসার কথা। আজ 15 তারিখেও তাকে অনুপস্থিত দেখে বিলাস চৌধুরী গোপালকে পাঠিয়েছিলেন। অফিসে গিয়ে কিন্তু বেশিক্ষণ বসলেন না। গোপালকে বসতে বলে নিজের গাড়িটা নিয়ে বেরিয়ে গেলেন। গাড়ি যশোর রোড ধরে চলল। একবার গাড়ির গতি কমে আসে আর একটা মিলিটারি লরি পাশ দিয়ে বিপরীত দিকে চলে যায়। কোটের বোতামটা এঁটে দিলেন। গাড়ি যখন বেশি জোরে চলে তখন শীত করে সমস্ত শরীরে। ফাঁকা রাস্তায় পড়ে গাড়ির স্পিডটা আরও বাড়ল। অনেকদিন আগের একটা কথা মনে পড়ল। হাজারিবাগ থেকে কলকাতায় আসার পথে একবার মোটর দুর্ঘটনা হয়েছিল। তখন বিলাস চৌধুরীর স্ত্রী মারা গেছেন, ছেলেও তখন কাছে নেই। বিলাস চৌধুরী যখন ভাঙা মোটরের কাছে গেছেন তখন আর কেউ বেঁচে নেই। আধমরা অবস্থায় যে মেয়েটি তখনও একটু বেঁচে ছিল তাকে দেখতে অনেকটা সুরুচির মতো। টাটানগরে সেই প্ল্যাটফর্মের কথাটা আবার মনে পড়ল। সেদিনের আচরণের মধ্যে অন্যায় কিছু হয়নি তার। গাড়ি ভীষণ জোরে চলতে শুরু করেছে, এক অনির্দিষ্ট যাত্রা। আজ আর কাজ ভালো লাগছে না তার। হাজারিবাগের বারান্দায় সেই একক পায়চারি, আর এখানে এই কলকাতার অফিসে যাওয়া আর আসা, নয়তোবা বাড়িতে বাগানের সামনে বসে খবরের কাগজে চোখ বুলোনো। প্রথম বিয়ের দিনগুলো বেশ ছিল। একটিমাত্র ছেলেকে নিয়ে মায়ার যত ভাবনা। তিনি নিজে তখন কাজের ভাবনা নিয়ে ব্যস্ত। অত বড় জমিদারি, মাথার উপর আর কেউ নেই, সাহায্য করবারও কেউ নেই। ছেলের লেখাপড়া, কোথায় কার সঙ্গে মিশছে, কি পড়ছে, কিছুই খোঁজ রাখবার সময় ছিল না তখন। মাস্টার রেখেছিলেন ছেলের লেখাপড়ার জন্য, আর কর্তব্য সেখানেই শেষ বলে ধরে নিয়েছিলেন। সেই ছেলে যে একদিন অমন হয়ে যাবে কে জানত। হঠাৎ এক জায়গায় আসতেই বিলাস চৌধুরী গাড়ি ঘোরাতে বললেন ড্রাইভারকে, কলকাতায় ফিরে চল নাগেশ্বর। অফিসে ফিরে এলেন বিলাস চৌধুরী। গোপাল টিফিন তৈরি করেই রেখেছিল। খাওয়া দাওয়া সেরে অফিসের কাগজ 2-1টা দেখতে লাগলেন। অনেকগুলো ফাইল এসে টেবিলে জমেছে। সব কাগজ আজ আর দেখা হবে না। চেয়ার ছেড়ে উঠলেন। গোপালকে বললেন, আমার সঙ্গে একবার চেতলায় চল। তখন বিকেল শুরু হয়ে গেছে বলা যায়। গোপালই পথ দেখিয়ে নিয়ে গেল। বিলাস চৌধুরী এদিকে আগে কখনো আসেননি। চেতলার হাটের টিনের চালা পেরিয়ে সবজি বাগানের গলির মোড়ে এসে গাড়িটা থামল। বিলাস চৌধুরী গাড়ি থেকে নামলেন, বললেন, গাড়িটা এখানেই থাক নাগেশ্বর। তাহলে আজকের মতো এখানেই শেষ। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।